গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ না থাকলে মাথাচাড়া দিতে পারে গুপ্ত স্বৈরাচার, সতর্ক করলেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান নেতাকর্মীদের। নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভয়ঙ্কর ফাঁদ, চোরাচালানে জড়িয়ে আরাকান আর্মির বেছানো মাইন বিস্ফোরণে অঙ্গ হারাচ্ছেন হতদরিদ্ররা। মূল হোতাদের ধরার চেষ্টায় বিজিবি। অনিয়ম দূর করায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। 26 অক্টোবর থেকে উড়বে ফ্লাই দুবাই, আসতে পারে নর্দার্ন চায়নাও। গ্রাউন্ড চার্জ কমানোর তাগিদ। কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জায় ব্যস্ত শিল্পী। নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কুমিল্লায় দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের অবসান হয়েছে, এখন দেশ গড়ার সময়। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধানের শীষে ভোট দিতে মানুষ মুখে আছে। বিএনপি সরকার গঠন করলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে প্রতিটি গুম খুনের বিচারের আশ্বাস দেন তিনি। কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে 111-এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিতভাবে প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভূঁইয়াকে দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। দোসরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে। বালুমহল, পাথর তোলা, নানা কাজের মধ্যে এরা ইনভলভ আছে। আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। ভোটের আগেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয়, তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো, তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার নাইমের প্রথম জানাজা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা অংশ নেন। এর আগে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইম। এ নিয়ে 3 দমকল কর্মী সহ প্রাণ গেল 4 জনের। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। তার মৃত্যুর সংবাদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
কোনো ভ্রুক্ষেপ না করে তার স্টাফদের এবং ওই দেশকে ওগুলি বাঁচাবার জন্য সে নিজের যান দিয়ে গেছে, ভিতরে যা ঢুকছে। নিজের জীবনের বিফল করে সে গত মানুষের জানমাল রক্ষা করার জন্য আমার জান্নাত শহীদ, জান্নাতের পাখি হয়ে গেছে। সে দেশের জন্য জীবন দিছে, দেশবাসী জানি ওর জন্য দোয়া করে। শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে নাইমের জানাজা অনুষ্ঠিত হয়। নাইমকে স্মরণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। স্মৃতিতে উঠে আসে তার বীরত্বে গাথা কর্মজীবনের বিভিন্ন গল্প। ওরা আগের দিন সন্ধ্যার সময় এখান থেকে যায়, পরের দিন সন্ধ্যা বেলায় সে 12 ইউনিটে ভর্তি। সব দিক থেকে অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিল। আমরা সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাদের মাঝ থেকে হারাইছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন আমাদের তরফ থেকে যত কিছু করার আমরা অবশ্যই করব। ছেলে, বাচ্চার এবং আপনার দায়িত্ব এখন আমাদের ফায়ার ব্রিগেড। আমরা মনে করি এটা ফায়ার সার্ভিসকে তারা অনেক গর্বিত করেছে। তারা নিজেদের আত্মদানের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেছে যে ফায়ার সার্ভিস দেশের প্রয়োজনে যে কোনো সময় সেবা প্রদান করতে তারা তাদের জীবন বিসর্জন দিতে পিছু পা হবে না। জানাজা শেষে অগ্নিযোদ্ধা নাইমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। সেখানে তার দাফন সম্পন্ন করা হবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের আরাকান আর্মি। এসব মাইন বিস্ফোরণে পা হারানো সহ মারাত্মক জখম হচ্ছেন বাংলাদেশিরা। সম্প্রতি সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়া আইন ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। এর বলি হচ্ছেন হতদরিদ্র, প্রলোভনে পা দেয়া মানুষ। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল, যেখানে পাহাড়, জঙ্গল আর খরস্রোতা নদী চোরাকারবারীদের জন্য তৈরি করেছে বহুমাত্রিক রুট। এই রুট ধরে বহুদিন ধরে চলে আসছে গরু, মহিষ ও মাদক পাচার। সীমান্তের ওপার মিয়ানমারের 0 পয়েন্টে পুঁতে রাখা হয়েছে অসংখ্য স্থলমাইন। চোরাচালান চক্রের মূল হোতারাও থাকেন আড়ালে, আর সামনের সারিতে থাকেন হতদরিদ্র মানুষ, যাদের প্রলোভন দেখিয়ে পাঠানো হয় সীমান্তের ওপারে। মাইন বিস্ফোরণে অঙ্গ হারিয়ে চিরতরে থেমে যায় তাদের চলার পথ। ওখানে আমাদের লোক যায় গরু আনার জন্য, সুপারি আনার জন্য, ওখানে পথে বসে দেয়, ওখানে ফুটে যায়। ও মায়ানমারের লোকে মদগুলো দিয়ে আমরা চলাচল করি, ওগুলো দেখা যায় না, পা পড়লে তারপর পড়ে উঠে। নাইখংছড়ির প্রায় 40 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি চিহ্নিত করেছে অন্তত 30টি চোরাচালান পয়েন্ট। এসব পয়েন্টে ঝুঁকি নিয়েই পা দিচ্ছেন মৃত্যুর ফাঁদে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঠিক 50 মিটার দূরে যেমন কাঁটাতার রয়েছে, ঠিক তার মিয়ানমারের অভ্যন্তরে বান্ডুলা বাজার, আর বাংলাদেশের ঠিক অভ্যন্তরে আমরা যখন অবস্থান করছি এটি বান্দরবনের জারুলিয়াছড়ি। এটি লাল পতাকা যেখানে দেওয়া হয়েছে, এটি আসলে সতর্ক বার্তা হিসাবে এসব পয়েন্ট ব্যবহার করে যারা চোরাকারবারি রয়েছে তারা মিয়ানমারের অভ্যন্তরে যাচ্ছে এবং সেখানে গিয়ে মাইন বিস্ফোরণে আহতের ঘটনা ঘটছে। তবে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পাশাপাশি সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি। এটা অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছিল, তো আমরা এটার বিপরীতে যেটা করেছি, চোরাচালানি রুটগুলো চিহ্নিত করে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্ন হার ঝুঁকির মাত্রা আরও বাড়ছে বলে মত উপজেলা প্রশাসনের। তবে বিজিবি বলছে মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। আমাদের যারা বিজিবির এখানে আছেন তাদের যে সকল লজিস্টিক্স, এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় যে শাহিন ডাকাত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও 5-7 জনকে যৌথ অপারেশন এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। যারা এখনো বাইরে আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, চলমান। নাইখংছড়ি সীমান্তে গত 8 মাসে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছে 10 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের অংশগ্রহণের জন্য দাবি জানিয়েছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা। সকালে কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের এক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলেন, জাতিসংঘে বাংলাদেশ সরকারের উদ্যোগে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। রোহিঙ্গাদের জন্য এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, অথচ এই সম্মেলনে রোহিঙ্গা শরণার্থীদের কোনো প্রতিনিধি নেই। এটা খুবই দুঃখজনক।
অপ্রতুল বোর্ডিং ব্রিজ এবং কনভেয়ার বেল্টের পাশাপাশি নানা সংকটের মাঝেও যাত্রী সংখ্যা বাড়াতে থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম গুটিয়ে নেওয়া বিমান সংস্থাগুলো আবারও ফিরতে শুরু করেছে। বিশেষ করে চলতি মাসে ওমান ভিত্তিক সালাম এয়ারের বিমান চলাচল শুরুর পর আগামী ২৬ অক্টোবর বিমান আনবে আরব আমিরাতের ফ্লাই দুবাই। ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়নার মতো বিমান সংস্থাও। শাখাল ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় গত বছরের ১ সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার এবং ডিসেম্বরে আরব আমিরাতের বাজেট এয়ার হিসেবে পরিচিত ফ্লাই দুবাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অপারেশন বন্ধ করে দিয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই বিমান সংস্থা দুটি আবারও ফিরে এসেছে শাহ আমানত বিমানবন্দরে। ১৮ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করছে। সে সাথে সপ্তাহে ৬০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে ২৬ অক্টোবর পুনরায় যাত্রা শুরু করবে ফ্লাই দুবাই। এছাড়া ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়না সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্য কিছু লো কস্ট এয়ারলাইন্স মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং আমাদের ইস্ট সাইড চায়না ভিত্তিক আমাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, তারা হয়তো অচিরে শুরু করবে। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক রূপ পেয়েছে অন্তত ২৫ বছর আগে। সেই অনুযায়ী বাড়েনি যাত্রী সেবার মান। তারপরও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামার পাশাপাশি যাত্রী পরিবহনে রেকর্ড হচ্ছে প্রতি বছর। অনিয়ম দূরীকরণের পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করায় শাহ আমানত বিমানবন্দর নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ যাত্রীদের। যে সমস্ত এজেন্সিগুলো আছে এয়ারপোর্টের সাথে, তাদেরকে কাজে লাগিয়ে এয়ারপোর্টের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। যাত্রী সেবার মানকে যতটুকু সম্ভব বৃদ্ধি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরের বিপরীতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্রাউন্ড চার্জ তুলনামূলক বেশি হয়। বিদেশি এয়ারলাইন্সগুলো আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ বিমানবন্দর ব্যবহারকারীদের। নতুন আরও ফ্লাইট আনার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সামর্থ্য বাড়াতে হবে, গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ কমাতে হবে, কনভেয়ার বেল্ট বাড়াতে হবে, বোর্ডিং ব্রিজ বাড়াতে হবে। চট্টগ্রাম থেকে মূলত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা, মদিনা, আরব আমিরাতের আবুধাবি, শারজা, দুবাই এবং ওমানের মাস্কাটে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, চট্টগ্রামের প্রতিটি মণ্ডপে কিন্তু উৎসবের আমেজ এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা করে নিচ্ছে পূজা কমিটিগুলো। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আন্দরকিল্লার যে হাজারিগলি যে পূজা মণ্ডপ সেখানে, এবং দেখছেন যে মূলত মণ্ডপগুলোর আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেমের যে কাজ শেষ মুহূর্তে সেগুলো আসলে করছেন এখানে যারা আয়োজকরা আছেন তারা। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম নগরীতে এবার প্রায় ২৮৭টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং সেই পূজা মণ্ডপগুলোতে যেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে, সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি প্রতিটা পূজা কমিটি কিন্তু তাদের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়েছে। সিসি ক্যামেরা থেকে শুরু করে তাদের যে স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু মণ্ডপগুলোতে থাকবেন। এবং আপনি জানেন যে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো কিন্তু বিভিন্ন বৈচিত্র্যতা নিয়ে হয় এবং সেই কারণে সে প্রতিটা পূজা মণ্ডপের কিন্তু আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। আমরা এই মুহূর্তে যে পূজা মণ্ডপে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু একটি বিশেষ থিমের উপর ভিত্তি করে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মূলত কল্কি যে অবতরণ, সেই অবতরণের কথা তারা বলছেন। এবং এই পূজা মণ্ডপের যে মূল প্রতিমা, সে প্রতিমা কিন্তু এখনো পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা। রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সেই প্রতিমার যে কাপড়, মুখ্য অবয়ব সেটা উন্মোচন করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মূল প্রতিমার আশেপাশে যেই অবকাঠামো, সে অবকাঠামোতে মূলত কলি যুগে যে বিভিন্ন ধারণা, সে ধারণাগুলো তুলে আনার চেষ্টা করেছেন আয়োজকরা। অর্থাৎ কলি যুগে যে অন্যায় অত্যাচার, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সত্যের যে লড়াই, সেই লড়াই কিন্তু পুরো মণ্ডপে যে অবয়ব সেখানে ফুটে উঠেছে। এবং কলি যুগের যুদ্ধের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশা করেই কিন্তু এই মণ্ডপের যে থিম সেটা সাজানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পূজা মণ্ডপ থেকে সর্বশেষ।
চট্টগ্রাম থেকে দুর্গাপূজার প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। বাংলা সময় আরও থাকছে। অক্টোবর থেকে উন্মুক্ত হচ্ছে বান্দরবানের কেওক্রাডং। খাগড়াছড়িতে পর্যটক সমাগম বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। পর্যটন দিবসে জেলায় জেলায় নানা আয়োজন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরপরই যাতে দেশে খাদ্য ঘাটতি না থাকে তার জন্য পর্যাপ্ত মজুদ রেখে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন তিনি। কেউ অবৈধভাবে চালের মজুদ করলে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টা। আমরা ওই যাওয়ার সময় যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত, বছরে কোন সময় কতটুকু থাকা উচিত আছে, প্লাস মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা আছে, এর চেয়ে বেশি ছাড়া আল্লাহর রহমতে কম রেখে যাব না। ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। এখনও আমাদের প্রায় 16 লক্ষ টন চাল মজুদ আছে, গম মজুদ আছে 1 লাখ টনের মতো, প্লাস বাকি আরও আসছে। আমেরিকান থেকে একটা জাহাজ আসছে সহসাই, রাশিয়ার থেকে একটা জাহাজ এসেছে, আমেরিকার থেকে আরও গম কেনার জন্য আরও চুক্তি করা হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা আহত হয়েছেন অন্তত 8 জন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জারি করা হয়েছে 144 ধারা। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল। থমথমে পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পর্যটক সহ স্থানীয়রা। পৌরসভা, সদর ও গুইমারা অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করায় মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। এদিকে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে দিনব্যাপী চলে যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ। জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। গত 23 সেপ্টেম্বর বাসায় ফেরার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন 8ম শ্রেণীর এক মারমা কিশোরী। ভুক্তভোগীর বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো রাজশাহীর শিরুইল বাস স্ট্যান্ডে গিয়ে কাউন্টারে তালা ঝুলতে দেখেন যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। যাত্রীদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দিচ্ছে না পরিবহন মালিকরা। এতে দুর্ভোগের শেষ নেই তাদের। গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলের প্রতি ট্রিপে চালক, সুপারভাইজার ও সহকারী আগের চেয়ে বেশি টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা দেবে না জানিয়ে বাস বন্ধ করে দেয় মালিকপক্ষ। টেকসই উন্নয়নে পর্যটন, এই স্লোগানে দেশের বিভিন্ন জেলায় পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। নৌ র্যালি, মিনি ম্যারাথন আর বর্ণাঢ্য শোভাযাত্রায় সরব উপস্থিতি পর্যটন সংশ্লিষ্ট প্রশাসনের। এদিকে আগামী 1 অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বান্দরবানের পর্যটন স্পট কেওক্রাডং। ঘোড়ার গাড়ি আর ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য র্যালি, ছিল মোটর শোভাযাত্রাও। টেকসই উন্নয়নে পর্যটন, এই স্লোগানকে ধারণ করে শনিবার সকালে সৈকত নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের সূচনা হয়। পরে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও উন্নয়ন সংস্থা নিজস্ব ব্যানারে র্যালিতে অংশ নেন। প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নের জন্য পর্যটন, সেটাকে সামনে রেখে এই পর্যটক নগরী কক্সবাজারকে আমরা সামনে আরও কীভাবে এগিয়ে নিতে পারি, তার জন্য আমরা সকল ধরনের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসে পরিকল্পনা করে সামনে আরও বড় রকমের আমরা প্ল্যান করব। বাগেরহাটের মোংলার পরশুর নদীতে আয়োজন করা হয় নৌ র্যালি, যা নদীতে প্রায় 1 কিলোমিটার অতিক্রম করে। এতে পর্যটক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হোটেল মালিক, নৌযান ও বোট মালিক, ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে হোটেল পশুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙ্গামাটিতে পর্যটন হলিডে কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে মিলি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 22 জন দৌড়বিদ অংশ নেন। 5 কিলোমিটার পাহাড়ি পথ ও শহরের সড়ক অতিক্রম করেন তারা। পরে ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে চাঁদপুর, ঝিনাইদহ, হবিগঞ্জ ও বাগেরহাট সহ বিভিন্ন এলাকায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। এদিকে দীর্ঘদিন পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী 1 অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বান্দরবনের রুমা উপজেলার অন্যতম পর্যটন স্পট কেওক্রাডং। বিশ্ব পর্যটন দিবসে একথা জানান জেলা প্রশাসক শামিমারা রিনি। তানজিনা তাসনিম, সময় সংবাদ।
বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ না থাকলে মাথাচাড়া দিতে পারে গুপ্ত স্বৈরাচার, সতর্ক করলেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান নেতাকর্মীদের। এবং নাইখংচুরি সীমান্তে ভয়ঙ্কর ফাঁদ, চোরাচালানে জড়িয়ে আরাকান আর্মির বেছানো মাইন বিস্ফোরণে অঙ্গ হারাচ্ছেন হতদরিদ্ররা। মূল হোতাদের ধরার চেষ্টায় বিজিবি। এই ছিল বাংলা সময়ের এখনকার আয়োজনে। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসি। ধন্যবাদ ধ্রুব। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।